Rupali Singh Midda from Durgapur Ishwar Chandra Vidyasagar Public High School. Today we are going to read a topic from class 11. The topic is As You Like It. The verse was written by William Shakespeare. Actually, it is a pastoral comedy. What is the meaning of pastoral comedy? Pastoral means area which is away from the city. পুরো শহরের থেকে দূরে কোনো জায়গাতে যদি কিছু প্লট থাকে তাহলে সেটাকে আমরা প্যাস্টোরাল বলছি। সেখানে যে কমেডিটা করা হয়েছিল, লেখা হয়েছিল, সেটা হচ্ছে প্যাস্টোরাল কমেডি। কবে লেখা হয়েছিল? It was written in 1599 and published in 1623. Now we are going to read the verse. The story begins at a time when France was divided into provinces or dukedoms. That means I am supposed to see that the story came from 1500 years ago. 500 বছর আগে মোটামুটি আমরা ধরতে পারি গল্পটা কিন্তু লেখা হয়েছে সেই টাইম পিরিয়ডে, যখন ফ্রান্স কিন্তু কোনো প্রভিন্স বা ডিউকডমস, ফ্রান্স কোনো স্টেট ছিল না, টোটালটাই প্রভিন্স বা ডিউকডমসে কিন্তু ডিভাইডেড ছিল। In one such province there was a usurper who was deposed and banished by his elder brother, the lawful duke. Now in one of such province, এরকমই একটা প্রভিন্সে কে ছিল? একজন usurper ছিল। Now who is an usurper? Usurper is a person who illegally claimed another person's title. যে ইলিগাল ওয়েতে অন্য মানুষের যে পরিচয় সেটাকে নেওয়ার চেষ্টা করে, তার যে টাইটেল সেটাকে নেওয়ার চেষ্টা করে, তাকে আমরা বলি usurper. Who had deposed and banished his elder brother. তাহলে এই গল্পের মধ্যে আমরা দেখছি যে যে লফুল ডিউক ছিল বা আমরা বলতে পারি সিনিয়র ডিউক ছিল, তার অ্যাকচুয়াল যে পরিচয়টা, টাইটেলটা, সেটা নেওয়ার চেষ্টা করেছিল জুনিয়র ডিউক এবং তাকে ব্যানিশ করে দেওয়া হয়েছিল তারই কিংডম থেকে। The duke who was driven away from his kingdom by his younger brother retired to the forest of Arden along with his faithful followers. এবার যে ডিউককে, সিনিয়র ডিউককে ব্যানিশ করে দেওয়া হতো কিংডম থেকে, সেই সিনিয়র ডিউক কিন্তু পৌঁছে গেল ফরেস্ট অফ আর্ডেনে। দেখো, শহর থেকে অনেকটা দূরে সেই ফরেস্ট অফ আর্ডেনে তারা পৌঁছে গেল। কাদের নিয়ে পৌঁছালো? উইথ হিজ ফেথফুল ফলোয়ার্স। তার মানে ডিউকের যারা ফলোয়ার্স ছিল তারাও কিন্তু ডিউককে ছেড়ে যায়নি, তারা ডিউকের সঙ্গে গেছিল। These people soon got accustomed to the lazy life of the forest and they felt it more relaxing than the life of a court. এবার যে ফলোয়ার্সরা ডিউকের সঙ্গে গেছিল তারা এতদিন কিন্তু হ্যাবিচুয়েটেড ছিল, অভ্যস্ত ছিল কিসের সঙ্গে? কোর্টের জীবনযাপনের সঙ্গে, কিংডমে থাকার সঙ্গে। তাদের লাইফ কিন্তু খুব বিজি ছিল, কিন্তু যখন তারা ফরেস্টে গেল, নেচারের কাছাকাছি গেল, তাদের লাইফটা অনেক রিল্যাক্সিং হয়ে গেল। তারা সেই লেজি ফরেস্ট লাইফে কিন্তু আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড বা অ্যাকাস্টম হতে শুরু করলো। They led the life like that of Robin Hood of England, and to this forest many noblemen came and spent their leisure time as they did in the golden age. এবার এদের লাইফটাকে কম্পেয়ার করা হয়েছে আরেকজনের সঙ্গে। কে সে? সে হচ্ছে রবিন হুড, যিনি ইংল্যান্ডে একজন, আমরা চিনি রবিন হুডকে, মোটামুটি ইংল্যান্ডে থাকতেন। সে কিন্তু নিজের কিংডম থেকে তাকে ব্যানিশ করে দেওয়া হয়েছিল, সেও কিন্তু ফরেস্টে গিয়ে তার দিন যাপন স্টার্ট করেছিলেন। তো এখানে রবিন হুডের সঙ্গে সিনিয়র ডিউককে কম্পেয়ার করা হচ্ছে। বলছে সে নিজের সময়টা, লেজার টাইমটা, ফাঁকা সময়টা খুব সুন্দরভাবে কিন্তু কাটাচ্ছিল। In summer they took rest under the shade of the trees watching the playful sports of the forest deer. তাহলে সামার টাইমে তারা কি করতো? সামারে কিন্তু তারা ফরেস্ট ডিয়ার মানে হরিণ যেগুলো ছিল ফরেস্টে, তাদের সঙ্গে কিন্তু মানে তাদেরকে দেখে কাটাতো। বিভিন্ন রকমের প্লেফুল অ্যাক্টিভিটিসগুলো হরিণগুলো করতো, তারা খেলে বেড়াতো, ঘুরে বেড়াতো এবং তারা কিন্তু লেজারলি সেই জায়গাটাকে উপভোগ করতো, সেই সময়টাকে উপভোগ করতো সেই হরিণগুলোকে দেখে। They even felt sad that they had to kill those deer for food. এরপর যখন তাদের খেলা উপভোগ করা হয়ে যেত, তারপর তাদের কিন্তু দুঃখও লাগতো যে এই হরিণগুলোকেই কিন্তু তাদেরকে মারতে হবে খাবারের জন্য। In winter when the cold wind blew, the duke suffered from cold but said, "These chilling winds which blow upon my body are true counselors. They do not flatter but represent truly to me my condition, and though they bite sharply, their tooth is nothing like as keen as that of unkindness and ingratitude." এখানে সিনিয়র ডিউক কি বলছে যে আমরা কিন্তু সামারের টাইমটা পড়েছিলাম, এবার উইন্টারের সময় কি বলছে যে যখন সেই
হাওয়া দিত, সেই ঠান্ডা হাওয়াটা চিলিং উইন্ডসগুলো যখন সিনিয়র ডিউকের বডির উপর এসে পড়ছে, শরীরের উপর এসে পড়ছে, সিনিয়র ডিউক কিন্তু তাদেরকে কি বলেছে যে তারা হচ্ছে ট্রু কাউন্সিলর, মানে তারা কিন্তু লয়াল, তারা ওবিডিয়েন্ট এবং তারা কিন্তু ফ্ল্যাটার করে না। ফ্ল্যাটার মানে মিথ্যে কথা বলে না, একদম সত্যি কথা বলে এবং তারা রাজাকে জানিয়ে দিচ্ছে যে তার কিন্তু এখন কোনো কিংডম নেই, সেই জন্যই এই ঠান্ডা হাওয়াটা কিন্তু তার শরীর পর্যন্ত আসতে পারছে। কারণ যে যখন সে কিংডমে ছিল তখন কিন্তু এই কোল্ড চিলিং উইন্টার টাইমে তার বডি পর্যন্ত আসতে পারতো না। এবং তাদেরকে কি বলছে, তাদের যে চিলিং ভাইবটা সেটাকে বলছে দেয়ার টুথ ইজ নাথিং লাইক আ স্কিন অ্যাজ দ্যাট অফ আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। বলছে তাদের যে টুথগুলো তখন তার শরীরের মধ্যে এসে লাগছে, আমরা জানি যে চিলিং উইন্ডের অ্যাকচুয়ালি কোনো টুথ কিন্তু নেই, কিন্তু এখানে তাকে পার্সনিফাইড করা হয়েছে, একটা হিউম্যান বিং হিসাবে তাকে দেখানো হয়েছে। He remarked that men might say against adversities, but there are some uses of a poisonous toad. এখানে সে আরেকটা কথা কি বলছে, বলছে যে এখন তার ডিফিকাল্টিস চলছে বা অ্যাডভার্সিটিস চলছে, বিপরীত সময় চলছে, এই বিপরীত সময়েও কিন্তু তাকে ঠিক শিক্ষা দেবে। যেমন এখানে একটা কম্প্যারিজন করেছে সে যে পয়জনাস টোড, যার কাছে কিন্তু একটা টোড স্টোন ছিল, তো সেই পয়জনাস যে টোড ছিল তার কাছে যে টোড স্টোনটা সেটা কিন্তু তার কাছে ইউজফুল ছিল, সেই জন্য সে বলছে যে পয়জনাস টোড হলো নিশ্চয়ই তার কিছু না কিছু ইউজ থাকবে। In this way the Duke drew lessons from nature and he found tongues in trees, books in the flowing streams, sermon in stones and good in everything. এভাবে সে যখন নেচারের কাছাকাছি থাকতে শুরু করলো, সে নেচারের কাছ থেকে কিন্তু বিভিন্ন শিক্ষা শিখতে লাগলো। এমনকি সে নেচারের যে বিভিন্ন গাছ রয়েছে, স্ট্রিমস রয়েছে, রিভার্স ফ্লো করছে, স্টোনস রয়েছে, সেগুলোর মধ্যে থেকেও কিন্তু কিছু না কিছু ভালো খুঁজে বের করতে লাগলো এবং শিক্ষা শিখতে লাগলো। Now the banished Duke had a daughter named Rosalind, and like her father she was also thrown out of the kingdom. তাহলে এই যে সিনিয়র ডিউক যাকে বের করে দেওয়া হয়েছিল, ব্যানিশ করে দেওয়া হয়েছিল, তার আবার একটা মেয়ে রয়েছে যার নাম হচ্ছে রোজালিন্ড। সে কিন্তু তার বাবার মতনই তাকে বের করে দেওয়ার কথা ছিল কিংডম থেকে, but still remained in the palace being the companion of Celia. কিন্তু সে তার বাবার সঙ্গে না গিয়ে সেই প্যালেসের মধ্যেই থেকে গেছিল। কেন থেকে গেছিল? সে সিরিয়া আরেকজন যে রাজকুমারী রয়েছে, প্রিন্সেস রয়েছে, তার সঙ্গে। এবারে সিরিয়া ইজ দ্য প্রেজেন্ট ডিউকস ডটার, যে ডিউকটি রয়েছে এখন ডিউক ফ্রেডারিক, যাকে আমরা বলতে পারি যে কাইন্ড অফ ইয়াঙ্গার ডিউক, এল্ডার ডিউক বা সিনিয়র ডিউক আমরা যাকে বলছি, তার মেয়ে হচ্ছে রোজালিন্ড আর সিরিয়া হচ্ছে ইয়াঙ্গার ডিউকের মেয়ে, প্রেজেন্ট ডিউকের। The discord between the Duke and his brother did not at all affect the friendship between the two cousin sisters. বলছে এই যে ডিসকর্ডটা, ডিসব্যালেন্সটা বা বাজে একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেছে ডিউক আর ওর ভাইয়ের মধ্যে, তো এটা কিন্তু সিরিয়া আর রোজালিন্ডের যে রিলেশনশিপটা ছিল, সম্পর্কটা ছিল, তার মধ্যে কিন্তু কোনো রকমের ক্যাওস ক্রিয়েট করেনি। তাদের সম্পর্ক কিন্তু নিজের জায়গায় ঠিক ছিল, ফ্রেন্ডশিপ ঠিক ছিল। In fact, Celia tried to comfort Rosalind whenever she came sad thinking of her father. সিরিয়া কিন্তু বারবার রোজালিন্ডকে কমফর্ট দেওয়ার চেষ্টা করেছে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে যখনই সিরিয়ার রোজালিন্ডের তার বাবার কথা মনে পড়েছে। One day when Celia was talking to Rosalind in her usual kind manner, a messenger came with the news that there would be a wrestling match and they could go and watch that if they so wanted. একদিন সিরিয়া যখন রোজালিন্ডের সঙ্গে কথা বলছে, when they were talking in a usual manner মানে কি সাধারণত যেরকম ভাবে কথা বলে সেরকমই, তখন একজন মেসেঞ্জার এসে তাদেরকে খবর দিয়ে গেল যে একটা রেসলিং ম্যাচ হবে, there was a wrestling match arranged and they could go and watch it, তারা যেতে পারে এবং দেখতে পারে। সিরিয়া agreed to go thinking that it would amuse Rosalind. সিরিয়া রাজি হয়ে গেল, ভাবলো যে রোজালিন্ডকে এই যে জায়গাটা সেখান থেকে সে কিন্তু বের করে একটু আনন্দ দিতে পারবে। During those times, wrestling matches were viewed by noble ladies and princesses, being a favorite sport of princes. বলছে সেই সময়ে রেসলিং ম্যাচকে কিন্তু একটা কাইন্ড অফ হবি স্পোর্ট বলা যেতে পারে, এবং যারা নোবেল লেডিস বা প্রিন্সেসেস ছিল, রাজকুমারীরা ছিল, তারা কিন্তু এই যে রেসলিং ম্যাচটাকে দেখে সেটার থেকে কিন্তু অ্যামিউজমেন্ট পেত, মজা উপভোগ করত এবং একটা ফেভারিট স্পোর্ট ছিল প্রিন্সেসদের কাছে। বাট
here they thought that they would face a tragedy, as a practiced wrestler was to fight an inexperienced young man. কিন্তু তারা জানতে পারলো যে এই যে ম্যাচটা তারা দেখতে যাচ্ছে সেখানে কিন্তু তারা একটা ট্র্যাজেডি দেখতে পাবে। কেন ট্র্যাজেডি বলা হচ্ছে? কারণ যে লড়াইটা করছে সে হচ্ছে একজন প্র্যাকটিস রেসলার, কিন্তু তার অপোনেন্টে যে রয়েছে সে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড ইয়াং ম্যান, মানে সে একদম নতুন, ইম্যাচিওর বলা যেতে পারে। When the Duke saw that both the ladies had come to watch such an uneven match between a professional wrestler and a young man, the Duke asked them to dissuade the young man from fighting. কিন্তু যখন ডিউক দেখলো যে সিলিয়া রোজালিন দুজনেই এসেছে দেখতে আনইভেন ম্যাচটা, কেন আনইভেন বলা হচ্ছে? তাহলে একজন ছিল প্রফেশনাল আরেকজন ছিল ইনএক্সপিরিয়েন্স, সেই জন্য এটাকে আনইভেন বলা হচ্ছে। তো ডিউক তাদেরকে বললো, রোজালিন আর সিলিয়াকে, যে ইয়াং ম্যানকে কিন্তু কি করা হবে, বলা হবে যে সে যেন না এই ফাইটটা করে, তাকে যেন আটকানো হয়। We will discuss the next part on the following day. Thank you.